ঠিক আছে সব কি অবস্থা, সবার কেমন আছেন? আপনাদের সাথে আগে ক্লাস নিয়েছিলাম না আরো দুই একটা? আপনাদের আগে কোন কোন ক্লাস নিয়েছিলাম? শুধু সমন্বয়। আচ্ছা, তারপর আপনাদের আজকে পরীক্ষা ছিল কোনটা? অনুজীব পরীক্ষা কেমন হয়েছে সবার? ভালো হয়েছে? বেশ। আপনাদের আজকে তো হচ্ছে P2 সম্ভবত, গতিবিদ্যা আর নিউটনিয়ান বলবিদ্যা। তো সবাই তো বই খাতা আনছেন আশা করি। বই আনেন নাই এমন কেউ আছেন কিনা? ফিজিক্স বই আনেন নাই? আপনার যারা বই আনেন নাই তারা অন্যদের থেকে শেয়ার করেন, আর সবাই একটু হচ্ছে খাতা কলম বের করেন। আপনাদের আমি তো সবসময় জুওলজি পড়াই, তো আজকেও ফিজিক্স পড়ানোর আগে একটু জুওলজি পড়াই নাই। মানে হচ্ছে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন আপনাদের খেয়াল আছে কিনা, যে হচ্ছে আসছিল নিচের কোন প্রাণীতে একটা ক্রোমোজোম কম আছে, এরকম একটা প্রশ্ন খেয়াল আছে? হ্যাঁ, আনসার তো ঘাসফড়িং। মানে প্রশ্নটা যেখান থেকে আসছে সেই জায়গাটা বিশাল ইন্টারেস্টিং। ওই যে জিনতত্ত্ব বিবর্তনে অধ্যায়টা আগে থেকে রেটিনাতে আমি পড়াইতাম, মানে সে অনেক আগ থেকে আর কি। তো যাই হোক, আমরা যখন পড়াইতাম তখন সবসময় এখানে যে হেটারোগ্যামিসিস প্রক্রিয়া ছিল, XX XY আর XXXO। তো XXXO পড়ানোর সময় সবসময় আমরা একটা কথা বলতাম, আমরা যারাই ক্লাস নিতাম সবাই বলতাম যে এই ও কথাটা মানে হচ্ছে এখানে জিরো, মানে ফাঁকা জায়গা, মানে এখানে একটা ক্রোমোজোম নাই। কিন্তু এই জিনিসটা পড়ানোর সময় দেখা যায় যে অনেকেরই এমন মনে হইতো যে এই যে এখানে একটা ক্রোমোজোম নাই, এটা জানি না আমার কি লাভ। কিন্তু দেখেন এই জিনিসটা প্রশ্নটা আসছে কিন্তু একটু ঘুরে আসছে যে একটা ক্রোমোজোম কম আছে কার। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি পড়ার সময় যতটা সম্ভব যদি হচ্ছে বুঝে পড়েন, তাহলে দেখবেন যে কোন একটা কিছু বুঝে পড়ছেন আপনি, এটা আপনার এমন একটা প্রশ্নে কাজে লাগতেছে যেটা আপনি হচ্ছে ভাবতে পারতেছেন না যে এই প্রশ্নটার মধ্যে এই জিনিসটা কাজে লাগবে, এমন জায়গায় আপনার হচ্ছে কাজে লেগে যেতে পারে। সুতরাং মানে যতটা সম্ভব আমরা হচ্ছে গিয়ে সবগুলো জিনিস যে বলা যায় লাইন বাই লাইনে আমরা পড়ার চেষ্টা করব। যেমন আপনাদের নিউটনিয়ান বলবিদ্যা বা গতিবিদ্যা বা ফিজিক্সের অধ্যায়গুলো থেকে আপনাদের অনেকেরই এখন এই মানে এই লেভেলের একটা মাইন্ডসেট চলে আসছে যে আমরা সাধারণত অনুশীলনীর প্রশ্ন থেকে অনেক বেশি প্রশ্ন আসতে দেখি, আমরা হচ্ছে ভিতরে যা পড়ার পড়বো, অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করে যাবো, তাইলে সব কমন করে যাবে। প্রথম কথা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সবগুলা মুখস্থ রাখাটা খুব কঠিন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন থেকে বিগত 2-3 বছর আসছে, তাই বলে সামনের বছরও আসবে এমন কোনো কথা নাই। তো এর চেয়ে আপনি যদি ভিতরের ব্যাপারগুলো যদি ভালো মতো যদি বুঝতে পারেন, আপনার অনুশীলনীর প্রশ্ন সলভ করতে তেমন একটা সমস্যা হবে না। ক্লিয়ার আমার কথা? তো গতিবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমি পারলে আপনাদের লাইন বাই লাইনই পড়ায় দিতাম, কিন্তু লাইন বাই লাইন পড়ানো তো সম্ভব না, যেহেতু সময় অনেক কম, 2টা অধ্যায় পড়া লাগবে। আমি মূলত আপনাদেরকে মানে মূল বিষয়গুলো হচ্ছে একটা সারসংক্ষেপ আকারে আলোচনা করব, এবং আশা করি আপনারা এটার উপর ভিত্তি করে পুরো চ্যাপ্টারটা আপনারা নিজেরা পড়ে ফেলতে পারবেন। ক্লিয়ার কথা? আমরা প্রথমে হচ্ছে ফুল সিলেবাসের অধ্যায়টা শুরু করি, যেটা গতিবিদ্যা। আপনাদের তুলনামূলক হয়তো একটু কম পড়া হয়েছে এটা। তো এই যে গতিবিদ্যা অধ্যায়টা থেকে সবার দেখা যায় গতি কিংবা দুর্গতি দুইটাই সৃষ্টি হয়। এর কারণ হচ্ছে ফিজিক্সে যারা প্রশ্ন করে, মানে অন্য যে কোনো চ্যাপ্টারের ম্যাথের প্রতি তাদের রিয়াকশন আর হচ্ছে গতিবিদ্যার ম্যাথের প্রতি তাদের রিয়াকশন থাকে, এটা জন্য যে কোনো অধ্যায়ের ম্যাথের চেয়ে গতিবিদ্যার ম্যাথ দেওয়াটা হচ্ছে গিয়ে বেশি প্রেফার করে। যার জন্য আমরা গতিবিদ্যা করার সময় যথেষ্ট পরিমাণে ম্যাথ আলোচনা করার চেষ্টা করব, মানে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টার চেয়ে। কারণ এটা শর্ট সিলেবাসে ছিল, আপনারা কিছুটা হইলেও করছেন আগে, এখান থেকে তুলনামূলক অনেক কম করছেন আপনারা। তাই আমরা এখান থেকে শুরু করি। একদম প্রথমেই গতিবিদ্যার একদম প্রথম পৃষ্ঠায় যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা আপনারা ক্লাস 7, 8, 9, 10 থেকেই পড়ছেন, যে এমন একটা বিন্দু বা এমন একটা কাঠামো যার সাহায্যে আমরা কারো অবস্থান বা গতি নির্দেশ করতে পারি, তাকে কি বলে? প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। আমাদের সবচেয়ে পরিচিত প্রসঙ্গ কাঠামো যার সাহায্যে আমরা বস্তুদের অবস্থান নির্ণয় করে আসতেছি, কার্টেসিয়ান অক্ষ পদ্ধতি। মানে আমরা এরকম একটা গ্রাফ আঁকে, এখানে একটা পয়েন্ট লিখে আমরা লিখে দিই যে 2, 3,
মানে এক্স ওয়াই আর কি, এক্স অক্ষ বরাবর অত দূরে, ওয়াই অক্ষ বরাবর অত দূরে। এটা কার্টেসিয়ান অক্ষ পদ্ধতি। এটা দ্বিমাত্রিক যেহেতু দুইটা স্থানাঙ্ক হয়েছে, ত্রিমাত্রিক জায়গায় হলে আমি আরেকটা লিখে দিতাম এক্স ওয়াই জেড। ক্লিয়ার কথা? কার্টেসিয়ান অক্ষ পদ্ধতি ছাড়াও প্রচলিত আরো দুই একটা আছে, ওইগুলো একটু দেখবেন যে গোলক ভিত্তিক বা সিলিন্ডার ভিত্তিক, এই কথাগুলো পরের পৃষ্ঠায় লেখা আছে এবং আপনাদের যে দাগানো বই দেওয়া হবে সেখানেও হাইলাইট করা আছে। এখন প্রসঙ্গ কাঠামোতে একটা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য কয়টা স্থানাঙ্ক লাগবে তার উপর ভিত্তি করে প্রসঙ্গ কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন একটা ত্রিমাত্রিক জায়গায় কোনো একটা যদি বস্তু রাখি, সেটার অবস্থান নির্ণয়ের জন্য কয়টা স্থানাঙ্ক লাগবে? তিনটা। তাহলে সেটা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আবার এই যে বোর্ডে বা একটা খাতার পৃষ্ঠায় আমি যে একটা কিছু আঁকতেছি, এটা এটা কয় মাত্রিক? দ্বিমাত্রিক, দুইটা স্থানাঙ্ক লাগবে। আবার এমন যদি হয় যে কোনো একটা বস্তু সে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর হচ্ছে গিয়ে এখানে আসা যাওয়া করে, বা ধরেন কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর হাঁটা চলা করে, যদি এমন বাস্তবে হওয়ার কোনো কারণ নাই যে কোনো একটা লোক অকারণে এক্স অক্ষ বরাবর হাঁটবে, তো ধরেন তারপরও আমরা এখানে ধরে নেই যে একটা লোক এক্স অক্ষ বরাবর হাঁটা চলা করতেছে, সেক্ষেত্রে তার অবস্থান বা গতি নির্ণয়ের জন্য আমার কয়টা স্থানাঙ্ক লাগবে? একটা। তাহলে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এগুলো মুখস্থ করার দরকার হয় না। কিন্তু কিছু বস্তু আছে, যেমন ধরেন খুব সরু একটা সুতা আছে, এই সুতাটা এতই সরু যে এটা এটা প্রস্থ বা উচ্চতা আমরা বুঝতেছি না, তাহলে এটার কয়টা মাত্রা আছে? শুধুমাত্র একটা। এগুলো একমাত্রিক বস্তু। ক্লিয়ার কথা? আবার যদি খাতার খুব পাতলা একটা পৃষ্ঠা হয়, এতই পাতলা যে এটার পুরুত্ব আমরা পরিমাপ করতে পারতেছি না, তাহলে এটার কয়টা মাত্রা আছে? দুইটা, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এটা একটা কয় মাত্রিক বস্তু? দ্বিমাত্রিক বস্তু। সুতরাং এই যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এগুলোর আপনারা এক্সাম্পল পড়বেন। আপনাদের বইতে লেখা আছে বা ডাইজেস্টের 38 নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, ওই ছক থেকে পড়তে পারেন। এখন আমরা এর পরের একটা টপিকে যাই, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো। এটাও আপনাদের বইতে এই লাইনগুলো দাগানোই আছে। আমরা এখান থেকে জড় আর অজড় প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে একটা পার্থক্য থেকে আলোচনা করি। এই পার্থক্যটা আপনাদের বইতে নাই, এটা আপাতত হচ্ছে যে বোর্ড থেকে দেখেন, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, ওই সময় আপনারা এখানে পাবেন। তাইলে জড় কথাটা দ্বারা বোঝায় হচ্ছে স্থির। স্থিরের সাথে আমরা আরেকটা ওয়ার্ড লিখলাম সমবেগ। মানে জড় প্রসঙ্গ কাঠামো মানে এটা স্থির বা কেমন ভাবে থাকবে? সমবেগ। আর অজড় মানে এটা কেমন বেগে থাকবে? অসমবেগ। ক্লিয়ার কথা? তাহলে বলেন তো জড় প্রসঙ্গ কাঠামোর অজড়ের মধ্যে কোনটা ত্বরণ থাকবে? অজড় প্রসঙ্গ কাঠামোর। জড় প্রসঙ্গ কাঠামোর কোনো ত্বরণ থাকবে না। আপনাদের কারণ নিউটনের প্রথম সূত্রটা মনে আছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু কেমন থাকবে? স্থির। আর গতিশীল বস্তু সমবেগে। তার মানে দেখেন স্থির এবং সমবেগে দুইটা কথাই আছে নিউটনের সূত্রের মধ্যে। তার মানে এই জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রটা প্রযোজ্য হয়। তাই জড় প্রসঙ্গ কাঠামোকে নিউটনীয় কাঠামো বলে। ক্লিয়ার কথা? তাইলে এখানে দেখেন এই যে জড় প্রসঙ্গ কাঠামোকে নিউটনীয় কাঠামো বলে, বা এই যে প্রতিটা জড় প্রসঙ্গ কাঠামো নিউটনের নীতিটা মেনে চলে, এটাকে অপরিবর্তনীয়তার সূত্র বলে নিউটনের। সুতরাং এই দুইটা কথা প্রায় একই জিনিস মিন করে। ক্লিয়ার কথা? এখন আরেকটা প্রশ্ন করি, ধরেন কোন একটা কাঠামো বা কোন একটা লোক অসমবেগে হাঁটতেছে, মানে তার ত্বরণ আছে, তাহলে এটা কেমন প্রসঙ্গ কাঠামো হবে? অজড় প্রসঙ্গ কাঠামো। এখন ধরেন কোন একটা লোক 2 মিটার পার সেকেন্ড স্পিডে ঘুরতেছে, সেক্ষেত্রে এই প্রসঙ্গ কাঠামোটা জড় হবে না অজড় হবে? জড় না অজড়? অজড় হবে। কারণ তার স্পিড যদিও 2 মিটার পার সেকেন্ড এবং সমদ্রুতি, কিন্তু সে যখন ঘুরতেছে ঘূর্ণনশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটে। যদিও মানের পরিবর্তন ঘটে না, কিন্তু বেগ জিনিসটা দুইটা জিনিস নিয়ে তৈরি, মান আর দিক। হয়তো তার স্পিড সবসময় সেম 2 মিটার পার সেকেন্ড, কিন্তু প্রত্যেকটা সময় তার হচ্ছে বেগের দিকের কি চেঞ্জ ঘটতেছে। আর যদি বেগের পরিবর্তন ঘটে, তার মানে এখানে ত্বরণ আছে, তার মানে এটা কোনো জড় প্রসঙ্গ কাঠামো হবে না, এটা কেমন প্রসঙ্গ কাঠামো? অজড়। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পলের মধ্যে আমরা একটু জানি যে ত্বরিত বা মন্দিত কাঠামো, যাদের ত্বরণ মন্দন আছে তারা, পাশাপাশি এটা খেয়াল রাখবেন ঘূর্ণনশীল কাঠামোরা অজড় কাঠামো। ক্লিয়ার কথা? কারণ ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ থাকে কি না? থাকে। ঘূর্ণনশীল বস্তুর দ্রুতির পরিবর্তন না ঘটলেও কি থাকে? ত্বরণ থাকে। ক্লিয়ার কথা? বেশ, এখান থেকে এতটুকুই খেয়াল করে পড়ার বিষয়। আমরা এর পরের পৃষ্ঠায় যাই। একটা ম্যাথ আছে ছোট, অন্তরীকরণ যোগজীকরণ দিয়ে, 172 নম্বর পৃষ্ঠায়। এই ম্যাথটা রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, তাই বলে যে মানে এটা হাতে করা যায় না ব্যাপারটা এমন না। এটা খুবই সিম্পল ম্যাথ, এবং এটার উপর ভিত্তি করে আপনারা দেখবেন অনুশীলনীতেও বেশ কিছু এমসিকিউ আছে। এখানে দেখেন ম্যাথটার প্রশ্নটা খুবই পিকুলিয়ার, যে একজন চালক তার গাড়ি s = ½ t² + 20t মিটার সূত্র অনুসারে চালাতে আরম্ভ করলো। এই প্রশ্নটা পড়ার পর আমি বেশ কয়েকজন হচ্ছে গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছি, তারা কেউ এভাবে গাড়ি চালায় কিনা, কিন্তু কোন সুস্থ মস্তিষ্কের ড্রাইভার এভাবে গাড়ি চালায় না যে s = ½ t² + 20t এই সূত্র মাইনা। তো যাই হোক,
এখান থেকে আমাদের হচ্ছে বের করতে হবে 3 মিনিট পর গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। দেখেন এস বের করা লাগবে আমার, এখানে লেখা আছে হাফ টি স্কয়ার প্লাস 20t, এটা দেওয়া আছে এস এর ব্যাপারে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি 3 মিনিট পর, 3 মিনিটে কত সেকেন্ড হয়? 180 সেকেন্ড। আমি টি এর মান 180 সেকেন্ড বসাই দিলে কিন্তু এস বের হয়ে যাবে। ক্লিয়ার কথা? এটা খুব সোজা। পরের অংশটা অতিক্রান্ত দূরত্ব এবং সাথে সাথে কি বের করতে বলছে? বেগ। আমরা জানি বেগ আমরা বের করতে পারি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। সুতরাং এই যে সমীকরণ, এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে কি আসা উচিত বলেন তো? t প্লাস 20, মানে 2 সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, আপনারা ডিফারেন্সিয়েশনের রুলস গুলো জানেন। তাহলে এখন t প্লাস 20, t এর মান 3 মিনিট মানে কত সেকেন্ড? 180, 20 যোগ করে দিলে হয়ে যাবে 200। ক্লিয়ার কথা? এই টাইপের আপনারা দেখবেন অনুশীলনীতে বেশ কিছু এমসিকিউ আছে, একটা সমীকরণ দিয়ে সেখান থেকে একটা মানে একটা নির্দিষ্ট সময় পর দ্রুতি বা হচ্ছে বেগ এগুলো বের করতে বলে। ক্লিয়ার কথা? আর এরপরে আমরা দেখি হচ্ছে বেগ সম্পর্কিত কতগুলা রাশি বা হচ্ছে গতি সম্পর্কিত কতগুলা রাশি 174 নম্বর পৃষ্ঠায়। এই যে গতি সম্পর্কিত কতগুলা রাশি, এর মধ্যে প্রথমে আছে হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটার সাথে একটা রিলেটেড রাশি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বলেন আপনাদের কারো জানা আছে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কোথায়? আর অতিক্রান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই। অতিক্রান্ত দূরত্ব স্কেলার, সরণ ভেক্টর। এছাড়া বাকি সব দিক দিয়ে একই রকম। অতিক্রান্ত দূরত্বের একক মিটার, সরণের একক কি? মিটার। অতিক্রান্ত দূরত্বের মাত্রাও এল, সরণের মাত্রাও এল। ক্লিয়ার কথা? এখন আরেকটা খুবই সোজা ধরনের ম্যাথ আসে, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দিয়ে বলে এখান থেকে সরণ বের করতে। যেমন এই যে আপনারা হচ্ছে এই লোকটার অবশ্যই চিনেন বা এই লোকটার হচ্ছে ছবি দেখলে চিনতে পারবেন। আপনারা বলেন তো এই লোকটার নাম কি হইতে পারে? না, বলেন তো এই লোকটার নাম কি হইতে পারে? এই যে সে অতিভুজ বরাবর হাঁটতেছে, পিথাগোরাস। অবশ্যই। তো আমরা হচ্ছে পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব করতে পারি এবং এটা অনেকবার আসছে অনেক অ্যাডমিশন টেস্টে। এখানে হচ্ছে পিথাগোরাসের একজন আত্মীয়ের ছবি আছে, এই হচ্ছে পিথাগোরাসের আত্মীয়। এই ছবি দিয়েও চাইলে করা যায়। যেমন ধরেন একটা লোক 4 মিটার গেলে হচ্ছে পূর্ব দিকে এবং উত্তর দিকে গেলে হচ্ছে 3 মিটার, তাইলে তার হচ্ছে সরণ কত? তার হচ্ছে সরণটা হবে হচ্ছে ক্লিয়ার কথা? ওই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু 2 বাহু স্কয়ারের যোগফল। তাহলে এই টাইপের ম্যাথ সবাই আশা করি করতে পারবেন নাকি? বেশ। এখান থেকে অতিক্রান্ত দূরত্ব সরণ যাওয়ার পর আর থাকে দ্রুতি আর হচ্ছে গিয়ে বেগ। দ্রুতি আর বেগও অতিক্রান্ত দূরত্ব আর সরণের মতো সম্পর্ক এদের মধ্যে। আপনারা জানেন যে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কি পাবো আমরা? দ্রুতি। আর সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো বেগ। দ্রুতি আর বেগের একক সেম, মাত্রা সেম, যা যা হওয়ার কথা। এখন দ্রুতি আর বেগ থেকে আরো দুই একটা হচ্ছে গিয়ে রাশি আমাদের পড়া লাগে। যেমন আমরা বেশ কয়েকটা রাশি পড়ি, একটা হচ্ছে গড় বেগ, একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, একটা হচ্ছে মধ্য বেগ। এই সবগুলো জিনিস দ্রুতির বেলায় বলা সম্ভব, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি এমন করে। আমরা যে কোনো একটা ভালো করে বুঝে নিলে আরেকটা তো ওইটার মতোই হবে, জাস্ট দ্রুতির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক থাকবে না এত দূরই। তাহলে আমরা যখন গড় বেগ বের করব, গড় বেগটা আমরা কিভাবে বের করতে পারি? গড় কথাটা বললে আমরা সাধারণত কোনো কিছুর একটা সমষ্টি সেটাকে সংখ্যা দিয়ে ভাগ করি বা মোট দিককে সংখ্যা দিয়ে ভাগ করি। যেমন গড় বেগটা আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব, ডেল এস লিখি বা ডেল আর লিখি, বাই মোট সময়। আমরা এই সিস্টেমে গড় বেগ বের করি। ক্লিয়ার কথা? এত দূর থেকে কারো কোনো সমস্যা আছে? এখন গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে ফিজিক্সের আলোচনায় কোনটা বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত? তাৎক্ষণিক বেগ। কারণ গড় বেগ যে কোনো একটা মুহূর্তে গতির কোনো অবস্থায় নির্দেশ করে না। যেমন ধরেন যে হচ্ছে লঞ্চ ঘাট থেকে হচ্ছে মেডিকেলের দূরত্ব হচ্ছে সাপোজ 100 মিটার এবং একটা ড্রাইভার সেটা 5 সেকেন্ডে চলে আসলো, যদি 5 সেকেন্ড আসা খুব কঠিন, ধরেন তো যে 5 সেকেন্ডে আসলো, তাইলে আমরা এখানে তার গড় বেগ পাওয়া যাচ্ছে কত? 20। কিন্তু এমনও হইতে পারে যে ড্রাইভারটা তো সবসময় বেগ সমান ছিল না, সুতরাং যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা বিশ্লেষণ করতে গেলে আমাদের কোনটা লাগবে? তাৎক্ষণিক। হয়তো ড্রাইভার যখন লঞ্চ ঘাট থেকে প্রথম চালানো শুরু করছে এখানে একটু জ্যাম ট্যাম থাকে, মানে ওইখানে আস্তে চালাইছে, এরপর অনেক জোরে চালায় বেলসপার পর্যন্ত আসছে সে হচ্ছে একটু যে উদাস হয়ে গেছে, সে আবার আস্তে চালাইছে এবং এরপর সে মেডিকেল পর্যন্ত আরো হচ্ছে জোরে চালাইছে। সুতরাং তার হচ্ছে বেগের সামগ্রিক অবস্থা আমরা পাই না, সেক্ষেত্রে আমরা কি নিব? তাৎক্ষণিক। তাৎক্ষণিক বেগের মেইনলি আসে হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে খেয়াল রাখতে হবে তাৎক্ষণিক বেগ মানে একটা কথা বলবে বা তাৎক্ষণিক কোনো কিছু নির্ণয় করতে হলে একটা কথা বলবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে আমরা এখানে ডেলটি না লিখে এখানে লিখবো ডিটি, আর এখানে ডেলএস না লিখে এখানে কি লিখবো? ডিএস। ক্লিয়ার কথা? মানে খুবই অল্প সময়ের ব্যবধানে একটা গাড়ি কত দূর গেছে সেই দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করে দিব, তাহলে পাবো তাৎক্ষণিক বেগ। ক্লিয়ার কথা?
তাহলে গড় বেগ তাৎক্ষণিক বেগ, একই রকম ভাবে গড় দ্রুতি তাৎক্ষণিক দ্রুতিও বলা যায়। ক্লিয়ার কথা? বা এই তাৎক্ষণিক বেগ বলার সময় একটা কথা উল্লেখ থাকবে, সীমান্তিক মান, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে সীমান্তিক মান। সীমান্তিক মানে ওই অ্যাবসলিউট মোমেন্টে মানটা। ঠিক আছে কথা? এখন এরপর আরেকটা আছে মধ্যবেগ। আমরা মধ্যবেগ কিভাবে বের করি? সেটা হচ্ছে আদি বেগ ভাগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2। তাহলে এই তিনটার মধ্যে পার্থক্য সবাই বুঝছেন না? ক্লিয়ার কাট? এই জিনিসগুলোকে দ্রুতিতেও ট্রান্সফার করা যাবে। ক্লিয়ার কথা? এছাড়া আছে হচ্ছে সমবেগ আর অসমবেগ। আপনাদের বইয়ের এই যে 2 পৃষ্ঠা পর যান। আচ্ছা, সমবেগ অসমবেগের আগে আরেকটা টপিক আছে, সেটা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা আমরা যেভাবে বের করতে পারি নরমালি, সেটা হচ্ছে ধরেন একটা বস্তু সে এই দিকে যাচ্ছে v1 বেগে, আরেকটা বস্তু এই দিকে যাচ্ছে হচ্ছে v2 বেগে। এটা 1 নাম্বার বস্তু, এটা 2 নাম্বার বস্তু। আমি যদি বলি যে 2 এর সাপেক্ষে এর মানে 2 নাম্বার বস্তুর সাপেক্ষে 1 নাম্বার বস্তুর আপেক্ষিক বেগ কত হবে? যার সাপেক্ষে সে সবসময় বিয়োগ হবে। যদি বলি 2 নম্বর বস্তুর সাপেক্ষে, তাহলে 1 - 2 হবে, মানে v1 - v2। ক্লিয়ার কথা? তাহলে আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় সবসময় কি খেয়াল রাখতে হবে? যার সাপেক্ষে সে কি হবে? মাইনাস। এখন ধরেন যে এই দুইটা বস্তু পরস্পর হচ্ছে মুখোমুখি চলতেছে, তাহলে আমি যদি বলি যে 2 নম্বর বস্তুর সাপেক্ষে 1 নম্বর বস্তুর আপেক্ষিক বেগ কত? আমরা হচ্ছে নরমাল সিস্টেমে আগাই। ধরেন 2 নাম্বার বস্তুর সাপেক্ষে, তার মানে 2 নাম্বার বস্তুটাকে কি করব? বিয়োগ করব। তার মানে আপেক্ষিক বেগ হবে v1 - v2। কিন্তু এখানে দেখেন v1 এর দিক যদি এটাকে যদি পজিটিভ দিক ধরি, তাহলে ওই দিকটা অবশ্যই কি নেগেটিভ। তাহলে এই দিকটা যদি নেগেটিভ হয়, তাহলে v1 - v2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার কথা? তাহলে এই কারণে একটা কথা লেখা আছে বইতে ডিরেক্ট, সেটা হচ্ছে যে এর পরের পৃষ্ঠায় পয়েন্ট দিয়ে লেখা আছে, এটা যে দুইটি গতিশীল বস্তু যদি একই দিকে চলে, তাহলে আমরা বেগ বিয়োগ করে আপেক্ষিক বেগ বের করতে পারি। আর দুইটা যদি বিপরীত দিক থেকে আসতে থাকে, তাহলে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। আপনাদের প্রশ্নগুলো খুবই হচ্ছে সরল টাইপের আসে। যেমন এখানে হচ্ছে দুই একটা প্রশ্ন দেখেন, আপনারা এটা পারবেন। একটি বাস ও একটি ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে 50 ও 40 আসতেছে, একটা আপেক্ষিক বেগ কত? খুবই সোজা প্রশ্ন। আরেকটা দেখেন, হ্যাঁ এটা এ এর বেগ 30 মিটার পার সেকেন্ড, বি এর বেগ 25 মিটার পার সেকেন্ড, তাদের আপেক্ষিক বেগ কত? 5। ওদের বিয়োগ করে দিবেন। প্রশ্নগুলো এরকম সরল আসে কারণ ডাক্তাররা যারা প্রশ্ন করে তারা খুবই সহজ সরল মানুষ। কিন্তু এখান থেকে প্রশ্ন চাইলে হালকা একটু ঘুরে দেওয়া যায়। যেমন আমি এখানে যদি বলি যে এর সাপেক্ষে বি এর বেগ কত? -5। এখানে মাইনাসটা ইন্ডিকেট করে শুধু দিকটা। এই যে আমরা এখানে একটা দিককে প্লাস ধরে নিছি আর একটা দিককে কি ধরে নিছি? মাইনাস। সুতরাং এখান থেকে কেউ যদি একটু যদি জটিল চিন্তা ভাবনার হয়, সেখান থেকে একটা হচ্ছে হালকা একটু পেঁচাই দিতে পারে। ক্লিয়ার কথা? তখন 5 এর জায়গায় হয়তো -5 হয়ে যাবে। তাহলে আপনাদের মেইন খেয়াল রাখতে হবে, আপেক্ষিক বেগ বের করব আমরা, যার সাপেক্ষে তার কি করব? বিয়োগ করব। ক্লিয়ার কথা? যদি এরা যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে যোগ করে দিলেই হয়। বুঝা গেছে কথা? বেশ, অবশ্যই বেগ মাইনাস হয়, কারণ হচ্ছে বেগের তো দিক আছে। এখানে প্লাস মাইনাসটা কি ইন্ডিকেট করে বলুন তো? এই যে প্লাস মানে এই দিক, মাইনাস মানে ওই দিক। বুঝা গেছে? আচ্ছা, আমরা এই যে আপেক্ষিক বেগের টপিকটা দেখার পর আর হচ্ছে বাকি থাকে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে সমবেগ। সমবেগ মানে যখন বেগ একেবারে সমান থাকে। আপনারা কয়েকটা সমবেগের एग्जांपल দিতে পারবেন যেখানে বেগ কখনোই চেঞ্জ হয় না? আলোর বেগ, শব্দের বেগ। আর অসমবেগ মানে বেগ পরিবর্তন হয়, এবং বেগ যদি পরিবর্তন হয়, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। ক্লিয়ার কথা? এবং ত্বরণও দুই ধরনের হতে পারে, সমত্বরণ, অসমত্বরণ, এগুলোর एग्जांपल পড়বেন। এখান থেকে আমরা তেমন কিছু না পড়ি বা তেমন কিছু পড়ার মতো নাই। আমরা এরপরে হচ্ছে 179 নম্বর পৃষ্ঠায় যাই। এখানে কিছু সমীকরণ আছে, এই সমীকরণগুলোতে এই সমীকরণগুলো আপনারা মনে হয় ক্লাস 6-7 থেকে পড়া স্টার্ট করছেন মেবি। এই যে যদি একটা বস্তু যদি সমবেগে যায়, তাহলে টি সময় পর তার অতিক্রান্ত দূরত্বের সমীকরণ s = vt। যদি সমবেগে না গিয়ে যদি সমত্বরণে যায়, তাহলে বেশ কিছু সমীকরণ দাঁড়ায়। v = কি? u + at বা v0 + at। এবং বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে আদিবেগ কত? 0। এবং স্থির অবস্থান থেকে যদি সমত্বরণে যায়, ত্বরণ সবসময় সমান থাকা মানে এটা ধ্রুবক, এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি v = t। মানে স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল কোন বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক।
এরকম করে আরো বেশ কয়েকটা হচ্ছে রিলেশন এস্টাবলিশ করা যায়, যেমন s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যদি আদিবেগ শূন্য হয় এটা জিরো, আর যদি সমতরণে যায় এ ধ্রুবক, তাহলে s সমানুপাতিক টি স্কয়ার। ক্লিয়ার কথা? নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আবার ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। আদিবেগ শূন্য হলে এটা কি হবে? জিরো। যদি সমতরণ হয় তাহলে একটু ধ্রুবক, তাহলে ভি স্কয়ার সমানুপাতিক এস, বা ভি সমানুপাতিক রুট ওভার এস। ক্লিয়ার কথা? এই এই কয়েকটা রিলেশন বুঝতে কারো কোনো সমস্যা আছে? বেশ, তাহলে এই কয়েকটাই হচ্ছে বিগত ৩-৪ পৃষ্ঠা ধরে এই কয়েকটা কথাই লেখা। আমরা হচ্ছে এগুলোর ভিতরে আবার প্রমাণ পাওয়া লাগবে না, এই প্রমাণ করে আমাদের কোনো কাজ নাই। আমরা শুধু এই যে এই লাইনগুলো হচ্ছে সিরিয়ালি পড়ে নেবেন। ক্লিয়ার কথা? আপনাদের দাগানো বইতে এগুলো হচ্ছে দাগানো থাকবে। এখন এখান থেকে একটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে 184 নম্বর পৃষ্ঠার নিচে একটা অনুসন্ধানমূলক কাজ আছে। দেখেন তো পান কিনা এটা। একটি গাড়ির গতি যদি দ্বিগুণ হয়, ব্রেক চেপে থামানোর দূরত্ব কয় গুণ হবে সেটা বের করতে বলছে। দেখেন, একটা গাড়ির গতি যদি দ্বিগুণ হয় এবং ব্রেক চেপে সেটারে থামাবো, যদি থামাই সেখানে ত্বরণ কাজ করবে না মন্দন কাজ করবে? মন্দন। তাহলে আমার ভি স্কয়ার সমানুপাতিক ইউ স্কয়ার মাইনাস 2s। ক্লিয়ার কথা? যেহেতু থামাই দিচ্ছি তার মানে শেষ বেগ কত? জিরো। শেষ বেগ যদি জিরো হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s, এবং সেখান থেকে লেখা যায় যে 2as ইজ ইকুয়াল টু কি? ইউ স্কয়ার। তাহলে s ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই টুয়াইস a। ক্লিয়ার কথা? তার মানে আমরা দেখতেছি অতিক্রান্ত যে দূরত্ব সেটা আদিবেগের বর্গের সমানুপাতিক। সুতরাং কারো আদিবেগ যদি দ্বিগুণ থাকে তাহলে সে কয় গুণ দূরে গিয়ে থামবে? 4 গুণ দূরে গিয়ে থামবে। বোঝা গেছে কথা? এই কারণে স্পিড কম রাখতে বলা হয়। যদি স্পিড যদি হচ্ছে 3 গুণ থাকে কারো, তাহলে সে কয় গুণ দূরে গিয়ে থামবে? 9 গুণ। সে ব্রেক চাপছে এখানে, সে যদি 500 মিটার দূরে গিয়ে থামে কোনো লাভ আছে? লাভ নাই। বোঝা গেছে কথা? এই ক্ষেত্রে এই যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এই যে দেখেন, একটা ছেলে পুরা হচ্ছে দাঁত মুখ খিচ্ছে গাড়ি চালাইতেছে, মানে বাইক যারা চালায় তাদের মানে হচ্ছে কারো কারো এই টেন্ডেন্সি থাকে। আমার একটা ফ্রেন্ড আছে, ওর ধারণা হচ্ছে ও যত জোরে বাইক চালায় যাবে আশপাশের মানুষজন ভাববে ছেলেটা কি স্মার্ট, অনেক জোরে বাইক চালায়। তো বাস্তবে হচ্ছে এত জোরে চালায় যায় কেউ হচ্ছে দেখারই সুযোগ পায় না যে কে গেল, মানে পুরো সাফারিং ফ্রম সাকসেস টাইপ অবস্থা। তো এইসব ক্ষেত্রে সে ব্রেক চাপলেও সে জায়গা মতো থামবে না, তো একটা কিছুর সাথে ধাক্কা খায় পুরো ওভার বাউন্ডারি ছক্কা হয়ে যাবে। বোঝা গেছে কথা? তাহলে এখান থেকে কিছু এমসিকিউ আসে যে আদিবেগ যদি দ্বিগুণ থাকে কত দূর দূরে গিয়ে থামবে, আদিবেগ 3 গুণ হইলে কোথায় গিয়ে থামবে। ক্লিয়ার কথা? এগুলো সবাই পারবেন না? আর হচ্ছে আচ্ছা, এরপর আমরা পরপর কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, এতক্ষণ যা যা সূত্র পড়ছি সেগুলোর উপর ভিত্তি করে। আপনারা ছোটবেলা থেকে 9-10 থেকে এমন একটা ম্যাথ পড়ছেন যে একটা বাঘ যাত্রা শুরু করে আর একটা হরিণ, আগে হরিণ যাত্রা শুরু করে পিছনে বাঘ যাত্রা শুরু করে, বাঘ হরিণরে দৌড়ায়, হরিণ বাঘরে দৌড়াইতে লাভ নাই। দেখেন, তাহলে আগে একটা হরিণ যাচ্ছে, পিছন থেকে একটা বাঘ যায়, কতক্ষণ পর তার গিয়ে ধরতে পারবে? বা এই টাইপেরই ম্যাথের আরেকটা ভেরিয়েশন হচ্ছে এই যে এই প্রশ্নটা। একটা ট্রেন প্রথমে হচ্ছে চলা শুরু করে এবং ট্রেন হচ্ছে প্রথমে কত বেগে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটাতে যাচ্ছে ট্রেন, তাই তো? তাহলে ত্বরণ। আর ওই সময় একটা গাড়ি হচ্ছে চলতেছে কত বেগে? 100 মিটার পার সেকেন্ড। এখন গাড়িটা যেহেতু শুরু থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সুতরাং গাড়িটা শুরুতে অনেক দূর চলে যাবে, আর ট্রেনটার স্পিড আস্তে আস্তে বাড়বে, মানে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ট্রেনটা গাড়িটাকে পিছনে ফেলবে। প্রশ্নটা আসে যে কত সময় পর এরা একে অপরকে পিছনে ফেলবে, বা কত সময় পর এরা দুজন মিলিত হবে। ক্লিয়ার কথা? এই সমস্ত প্রশ্নের আমাদের মানে করার হচ্ছে একদম ক্লাসিক নিয়ম যেটা, ধরি টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে এরা মিলিত হবে। তো এরকম করে করতে থাকলে হচ্ছে পরীক্ষার হলে করতে করতে ঘন্টা বাজে যাবে। আমরা এটা হচ্ছে একটা শর্টকাট শিখবো, যেহেতু এই ধরনের এমসিকিউ বেশি আসে তাই এটা শর্টকাটটা। ক্লিয়ার কথা? সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টুয়াইস ভি বাই এ। এটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো ধরনের বাঘ, সিংহ, বাঘ, হরিণ যা ম্যাথ থাকে সব বের করতে পারবো, যে ঠিক কত সময় পর এরা থামবে। দেখেন এখান থেকে হচ্ছে যে ভি এর মান কত বলেন তো? 100, এর মান হচ্ছে 10, সুতরাং এ দিয়ে ভাগ করে দিলে চলে আসবে 20 সেকেন্ড পর। আপনারা এত বড় প্রশ্ন লেখা লাগবে না, খালি টি ইজ ইকুয়াল টু টুয়াইস ভি বাই এ লিখে রাখেন। আচ্ছা, পরে আবার মনে থাকবে যে এটা কিসের শর্টকাট ছিল সেটাও তো মনে থাকবে না।
আচ্ছা, বা আপনাদের প্রশ্নের পিডিএফ দিলে সেখান থেকেও নিতে পারবেন। ক্লিয়ার কথা, আমরা এখন আর হচ্ছে টাইম ওয়েস্ট না করি। এখান থেকে চাইলে একটু শর্টকাট বইতে লিখে রাখতে পারেন, আশা করি মনে থাকবে। বা এই শর্টকাটের পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারেন বাঘ বা বাঘ হরিণ বা ট্রেন বাস। আচ্ছা, আমরা এরপরে আরেকটা ম্যাথ দেখি। দেখেন, এই ম্যাথটা সব ইজিলি পারার কথা। দেখেন তো এটা হচ্ছে কিভাবে করা যাবে। স্থির অবস্থান থেকে, তার মানে ইউর মান কত, 0, এবং তার হচ্ছে ত্বরণ হচ্ছে 2, তার শেষ বেগ কত, 10, এস চাইছে। আমরা এটা কি খুব সহজে বের করতে পারবো না? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। ক্লিয়ার কথা, এটার আবার শর্টকাট লাগবে না। এরপর দেখেন, একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কতক্ষণ শূন্যে থাকবে। এই যে কতক্ষণ শূন্যে থাকবে টাইপ ম্যাথগুলো আমরা একটু পরেও আরেকটা টপিকেও পাবো। এখানে আমরা মূলত বের করি কি, তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে আর নামতে কত সময় লাগবে। উঠতে যত সময় লাগে নামতে ঠিক সেম সময় লাগে। সুতরাং উঠতে কত সময় লাগে সেটারে 2 দিয়ে গুণ করে দিলেই মোট কতক্ষণ শূন্য থাকবে সেটা বের করা যায়। ক্লিয়ার কথা। একটা কথা মাথায় রাখবেন, এই বস্তুটারে আমি এখান থেকে নিক্ষেপ করলাম, এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগতেছে নামতে যত সময় লাগতেছে সেটা তো সেম। ইভেন এটারে যত বেগে নিক্ষেপ করলাম, পথে কোথাও যদি কোনো ধরনের যদি বাধা না থাকে, এটা আবার সেম বেগে আবার নিচে ফেরত আসবে। ক্লিয়ার কথা, একটু মাথায় রাখতে হবে যে এখান থেকে যত বেগে নিক্ষেপ করলাম, পথে যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে এটা আবার একই বেগে ফেরত আসবে। বোঝা গেছে কথা? তাহলে এই যে এই টাইপের ম্যাথ, যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কতক্ষণ শূন্য থাকবে, এটা হচ্ছে কিভাবে বের করা যায়? টয়েস ইউ বাই জি। বেশ, এই শর্টকাট দিয়ে যারা করতে চান অবশ্যই করতে পারেন। বা আপনি যদি একদম যদি ধারাবাহিক ভাবে করতে চান, এখানে বস্তুটার আদি বেগ কত ছিল, 9.8, এই বস্তুটার শেষ বেগ কত, 0, জি এর মান কত, 9.8। তো সেক্ষেত্রে আমাদের বের করতে হবে উপরে উঠতে কত সময় লাগছে, ভিটি জি ইউ। এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, ভি সমান ইউ মাইনাস জিটি। কেন মাইনাস লিখলাম, যেহেতু উপরে উঠতেছে তাই। সুতরাং এখান থেকে টি বের করা যাবে না, এটা উপরে উঠতে সময়, এটা 2 দিয়ে গুণ করে দিলে মোট শূন্য থাকার সময়। কারো এই ম্যাথটা বুঝতে সমস্যা আছে? বেশ, আমরা এরপরে আরেকটা ম্যাথে দেখি। দেখেন, এই ম্যাথটার মধ্যে কি লেখা আছে, স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চললে পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখন এটা কিন্তু 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব না, পঞ্চম সেকেন্ডে। এটা বের করার একটা সিস্টেম হচ্ছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। অত কিছু না করে আমরা এই সূত্রটা হচ্ছে বইতে লিখে রাখবেন, যদি কারো না লেখা থাকে। s is equal to u plus half a 2t minus 1। এটা হচ্ছে n তম সেকেন্ডে বা t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। এই যে যেমন এখান থেকে আমরা যদি t তম সেকেন্ড মানে পঞ্চম সেকেন্ডে বের করতে চাই, জাস্ট মানগুলো বসায় দিলেই হবে। দেখেন, তাহলে এখান থেকে এটা করা যাবে না। আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, s is equal to u plus, এখানে u এর মান কত ছিল, 0, তার মানে হাফ এ, এখানে এর মান কত, 4, আর এখানে 2t minus 1, এখানে পঞ্চম সেকেন্ড, তার মানে 5 দুগুণে 10 মাইনাস 1 সমান 9, 4 নং 36, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 18। ক্লিয়ার কথা। তাহলে n তম সেকেন্ড অতিক্রম। এখন পর্যন্ত তাহলে আমরা কয়টা শর্ট টেকনিক শিখলাম, দুইটা। একটা হচ্ছে দুইজন যদি একসাথে যাত্রা শুরু করে কত সময় পর ধরতে পারবে, সেটা সমীকরণ কি, 2v/a। আর একটা শিখলাম n তম সেকেন্ড অতিক্রান্ত বা t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, u plus half a 2t minus 1। আমরা আর হচ্ছে শুধুমাত্র এই যে বন্দুকের অঙ্কের জন্য একটা পড়বো। আচ্ছা দেখেন তো আপনারা এই প্রশ্নটা পারেন কিনা। একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে এটা 10 সেকেন্ডে ওঠানামা করে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, 5 সেকেন্ড। বোঝা গেছে কথা? যেহেতু উঠতে নামতে লাগছে 10 সেকেন্ড, তার মানে উঠতে লাগছে 5 সেকেন্ড। এগুলোর জন্য আবার সূত্র বসায় একাকার করা যাবে না। এরপর আরেকটা ম্যাথ দেখেন, এটা হচ্ছে টাইপ করা যায় নাই, দেখেন লিখে দিছি। স্থির অবস্থান থেকে সমত্বরণে একটা চলমান বস্তু, সেটার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। আপনার বলুন তো এটার অনুপাত কত হতে পারে। আপনাদের এটা হচ্ছে একটু আগে পড়াইছিলাম যে অতিক্রান্ত দূরত্ব s সমানুপাতিক হচ্ছে t স্কয়ার, এরকম পড়াইছিলাম না, ut plus half a t স্কয়ার। তাহলে কত হবে, 149। ক্লিয়ার কথা। এখানে বলছে সমত্বরণে, তাই আমি s is equal to ut plus half a t স্কয়ারে গেছি। যদি বলতো সমবেগে, তাহলে কিন্তু s is equal to vt দিয়ে যেতে হতো। বোঝা গেছে কথা? এ পর্যন্ত বুঝতে পারা সমস্যা।
আচ্ছা, আমরা পরের অধ্যায়টা শুরু করি তাহলে, নিউটনিয়ান বলবিদ্যা। আপনাদের হচ্ছে নিউটনের নাম শুনলে একটা হচ্ছে ইভেন্টের কথা সবার মাথায় আসে না, এবং সেই ইভেন্টটা কি? আপেল পড়া। আচ্ছা, আমাদের ধারণা বা এটা একটা মিথের মতো অনেকটা, যে নিউটনের মাথায় একদিন আপেল পড়ছে, নিউটনের হচ্ছে অন্তর্চক্ষু খুলে গেছে, সে তো নতুন ভাবে দুনিয়া দেখা শুরু করছে আপেলটা পড়ার ফলে। আর যদি যদি ব্যাপারটা সত্যও হয়, এই যে এটা হচ্ছে নিউটনের একটা ছবি আর কি, আপেলের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত। তো নিউটনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল এটা, নিউটন ছিল পুরোপুরি ওই সময়ের মানে যারা হচ্ছে বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীদের মধ্যে নিউটন কিছুটা মাফিয়া প্রকৃতি ছিল, মানে ডন, সে যা বলতো তা হয়তো। এবং ধরেন যে নিউটন কিছু আবিষ্কার করছে, অন্য কেউ এসে বলতো যে এই মানে এই পদার্থদের মধ্যে তো এটা তো পাওয়া যাচ্ছে না, তখন সে বলতো এগুলো নন নিউটনিয়ান ফ্লুইড বা এগুলো নন নিউটনিয়ান, যারা ওর নীতি মানে না তারা আলাদা সেক্টর পুরোপুরি। তো নিউটন লিটারালি মাথায় আপেল পড়ার পর সে এসে কি বলছে, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, যেটাকে সোজা বাংলায় বললে কোনো কিছু না নড়াইলে নড়বে না। তা তো আমরা জানি সবাই, কোনো কিছু না নড়াইলে নড়বে না। এবং এটা বলার পর নিউটন সবাই বলছে যে এটাই হচ্ছে সায়েন্স, যে কোনো কিছু না নড়াইলে নড়বে না, এটাই সায়েন্স। এবং আশপাশে যারা ছিল তারা হচ্ছে নিউটনের অনেক চাটুকার টাইপের ছিল, এবং সবাই তখন ধরেন যে এই টাইপের রিঅ্যাকশন, ওয়াও জিনিয়াস, সায়েন্স কি, লিভ এন্ড লিজেন্ড, প্লিজ ম্যারি মাই ডটার। তো আমরা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার একদম প্রথম সূত্র, আমরা সূত্রের বিবৃতি টিবৃতি আমাদের মুখস্থ করা লাগবে না, আমাদের হচ্ছে আমরা সূত্র থেকে কি পাই। এখন দেখেন, প্রথম সূত্র হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই যে স্থির থাকার যে প্রবণতা, এটাকে কি বলা হয় বলুন তো? জড়তা। তাহলে প্রথম সূত্র থেকে আমরা জড়তার সংজ্ঞা দিতে পারি। এছাড়া যে প্রথম সূত্র থেকে আমরা একটাই জানি যে বল হচ্ছে এমন জিনিস যেটা প্রয়োগ করলে স্থির বস্তু বা গতিশীল বস্তু গতির পরিবর্তন ঘটবে, তার মানে বলেরও সংজ্ঞা দিতে পারি। তাহলে এখান থেকে এমসিকিউ আসে এমন যে প্রথম সূত্র থেকে কি কি জানা যায়, দ্বিতীয় সূত্র থেকে কি কি জানা যায়, তৃতীয় সূত্র থেকে কি কি জানা যায়। ক্লিয়ার কথা? আমরা সূত্র মুখস্থ করে লাভ নেই, আমরা ওই জিনিসগুলোতে ফোকাস করতে হবে আমাদের। তাহলে আচ্ছা, এখানে প্রথম সূত্রের এই যে এটাও কিন্তু এক ধরনের যে জড়তারই এক্সাম্পল ছিল। গাড়ির স্পিড ছিল, গাড়ি ওয়ালের সাথে ধাক্কা খায় থামছে, কিন্তু সেই গতি জড়তার কারণে চলে গেছে সামনের দিকে। এবং আপনারা জানেন যে হচ্ছে জড়তা জিনিসটা হচ্ছে ভরের সাথে পুরোপুরি রিলেটেড, যার ভর বেশি তার জড়তা কি অবশ্যই বেশি। এরপর এখানে স্পর্শ বলের কথা আছে, এই স্পর্শ বলের নাম শুনে বোঝা যায় এটা কি জিনিস, এটা তো ব্যাখ্যা করার কিছু নাই। স্পর্শ বল যেমন হচ্ছে ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া, মারামারি করা, এগুলো সবকিছুর উদাহরণ স্পর্শ বল। এবং এই যে আমাদের ইতিহাসে মারামারি করার জন্য একজন মহিলা খুব বিখ্যাত, ওনার নাম কি? ঘসেটি। যে ঘসেটি বেগমের নাম শুনেন নাই? আমরা ওনার নাম দিয়ে স্পর্শ বলের এখানকার তিনটা এক্সাম্পল একবার দেখতে পারি। ঘতে ঘর্ষণ, শতে সান্দ্রতা, তাতে টান। এটা হচ্ছে আমাদের স্পর্শ বলের আমাদের বইতে দেওয়া এই তিনটা এক্সাম্পল। ঘর্ষণ এখানে লিখছে সংঘর্ষ, আর টান ওই সান্দ্রতাও হয়। আচ্ছা, এই পৃষ্ঠা থেকে আর বেশি কিছু সময় নষ্ট না করি, এবং আপনারা সবাই এই লোকটারে চিনেন, উনি হচ্ছে এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনী নিয়ে হচ্ছে দুইটা লাইন লিখছেন, এটা হচ্ছে বল দাও মোরে বল দাও। ক্রিস্টিয়ানো রোনালদো যেরকম ডি বক্সের আশপাশে দাঁড়ায় থেকে বলেন যে হচ্ছে বল দাও মোরে বল দাও, ওই টাইপের। তো এটার উপর রেসপন্স করে নিউটন অনেকগুলা বল আবিষ্কার করে ফেলছেন। আপনারা জানেন যে মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। এবং এই 4 প্রকারের মৌলিক বল নিয়ে অনেকবার ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে। তার আগে উপরের অনুচ্ছেদে বলের একক আছে, বলের মাত্রা আছে, এই জিনিস পড়ানোর দরকার আছে। সবাই জানেন বলের একক কি? নিউটন। গুড। আর যদি এফপিএস এককে বলি তাহলে কি হবে? পাউন্ডাল। ক্লিয়ার কথা? এফপিএস এর এফপি কি হয় বলুন তো? ফুট পাউন্ড সেকেন্ড। বেশ, এগুলো সবাই জানেন। তাহলে এখন এই যে মহাকর্ষ বল, মহাকর্ষ বলের হচ্ছে একটা সংজ্ঞা ছিল, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এবং এই আকর্ষণ বলটা ভরের গুণফলের কি হয়? সমানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসের সাথে আর কারো সূত্রের মিল আছে? কুলম্বের সূত্র। চার্জের গুণফলের সমানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিক। এই যে নিউটন আর কুলম্ব মূলত হচ্ছে পরীক্ষায় পাশাপাশি বসার কারণে এটা তৈরি হয়েছে। এই যে কুলম্ব নিউটন থেকে দেখে দেখে লিখতেছে, নিউটন তাকাইছে উপরের দিকে তাকায় গেছে। তো আমরা নিউটনের সূত্র থেকে বা এই 4টা বল থেকে এখানে খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আছে, সেটা আমি একটা বক্স থেকে আলোচনা করি, বক্স থেকে আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এই জায়গাতে আমরা হচ্ছে একসাথে দেখি। প্রথমেই মহাকর্ষ বল মানে বস্তুর ওজন। আমরা জানি বস্তুর ওজনটা এক ধরনের কি বল না কাজ? বল। এবং এটাকে বলে অভিকর্ষ বল। কি বলা হয়? অভিকর্ষ। বস্তুর ওজন মোজন এগুলো সব মহাকর্ষ বল দিয়ে আসে। ক্লিয়ার কথা? এছাড়া এই যে পৃথিবী যে
সূর্যের কেন্দ্র করে ঘুরতেছে, কেন্দ্রমুখী বলটা কোত্থেকে পাচ্ছে? এই অভিকর্ষ বল দ্বারা। বোঝা গেছে কথা? বা মহাকর্ষ বল দ্বারা। এখন এই অভিকর্ষ বা মহাকর্ষের একটা ইংরেজি নাম আছে গ্র্যাভিটি। কি বলা হয়? গ্র্যাভিটি। এটার সাথে মিল রাখবেন যে মহাকর্ষ বলের বিনিময়কৃত কণা কি? গ্র্যাভিটন। গ্র্যাভিটন নামক কণার কারণে এই বলের উদ্ভব ঘটে। আর মহাকর্ষ বল সবসময় কেমন ধরনের হয়? আকর্ষণধর্মী। বিকর্ষণধর্মী হওয়া সম্ভব না। বোঝা গেছে কথা? আর এইসব এই যে মহাকর্ষ বল বা মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলার পাল্লা কত দূর? অসীম। বোঝা গেছে? এরপরেরটাতে দেখেন তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে যে কোনো দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল যে বলটা। ধরেন এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে আরেকটা পজিটিভ আর একটা নেগেটিভ। এদের মধ্যে ক্রিয়াশীল এই বলটাকে বলে তড়িৎ বল বলা যায়, আমরা এটাকে বলতে পারি। ক্লিয়ার কথা? একটা চার্জ যখন নড়াচড়া শুরু করে তখনই সেটা কিসে পরিণত হয় জানেন? চুম্বকে। একটা চার্জ নড়লেই সেটা কিসে পরিণত হবে? চুম্বকে। ক্লিয়ার কথা? এই যে একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে তার কিসে পরিণত হয়? চুম্বকে। পড়ছেন না? তাইলে মূলত তড়িৎ বল আর চৌম্বক বল একেবারে একে অপরের সাথে সম্পৃক্ত, এগুলো আলাদা করা যায় না। এই জন্য এটাকে একসাথে কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় বল। এবং এরকমই একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা সবাই চিনি, নাম কি? আলো। আলো এক ধরনের কেমন তরঙ্গ? এবং আমরা জানি আলোর কণার নাম কি? ফোটন। তাহলে তড়িৎ চুম্বকীয় বল বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেটা হচ্ছে কিসের মাধ্যমে বাহিত হয়? ফোটন দ্বারা। এবং আমরা জানি এরা আকর্ষণ ধর্মী হইতে পারে, বিকর্ষণ ধর্মী। প্লাস প্লাস হইলে কি করবে? বিকর্ষণ করবে না? বেশ। এরপর আছে সবল নিউক্লিয় বল। দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি আবদ্ধ আছে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। আপনারা জানেন নিউক্লিয়াস ভাঙা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটায় পারমাণবিক বোমা টোমা তৈরি করা হয়। এই এত শক্তিধর প্রোটন নিউট্রন এদের সবাইরে একসাথে করে রাখছে যে বলটা, তাকে বলে সবল নিউক্লিয় বল। তার নামের মধ্যে আছে সে সবল, মানে মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? সবল নিউক্লিয় বল। বোঝা গেছে কথা? সবল নিউক্লিয় বলের পাল্লা কিন্তু অসীম না, তার কাজ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এদেরকে সীমাবদ্ধ রাখা। তার পাল্লাটা লিমিটেড। বোঝা গেছে কথা? কত? 10⁻⁻15। এবং সবল নিউক্লিয় বলের হচ্ছে যে কণা সেটাকে বলা হয় হচ্ছে মেসন কণা। কি বলা হয়? মেসন। এটা খেয়াল রাখতে পারেন যে হচ্ছে মেসি খুবই স্ট্রং প্লেয়ার বা শক্তিশালী প্লেয়ার, সেই হিসেবে মেসন কণা হচ্ছে গিয়ে সবল নিউক্লিয় বলের এক্সাম্পল। ক্লিয়ার কথা? আপনাদের বইতে মেসনের পাশাপাশি আরেকটা পয়েন্ট লেখা থাকে গ্লুয়ন। গ্লু কথাটা দ্বারা কি বোঝায়? সুপার গ্লু, নাম শুনেন নাই? আঠা। এই যে বলটা এটা আঠার মতো আটকায় রাখে। বোঝা গেছে কথা? এই কারণে এটাকে গ্লুয়ন বলা হয়। গ্লুয়ন ধরেন যে এদের হচ্ছে কি যে এই বলগুলার ফ্যামিলির নাম হচ্ছে ধরেন যে গ্লুয়ন। যেমন আমরা হচ্ছে যখন প্রাণী বিজ্ঞান পড়ি, একটা প্রাণীর ক্ষেত্রে আমরা পড়ি না যে পর্ব আছে, গোত্র আছে, গণ আছে, এরকম। তাইলে মেসন হচ্ছে কণাটার নাম, আর এই কণাটা কোন ফ্যামিলির মধ্যে পড়ে? গ্লুয়ন ফ্যামিলির মধ্যে। ক্লিয়ার কথা? তাহলে সবল নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? আকর্ষণ ধর্মী অবশ্যই, সবকিছুর একসাথে করে রাখছে। এবং সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল কি করে? নিউক্লিয়াস ভেঙে ফেলে। বিশেষ করে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনকে ভাঙে। নিউট্রনকে ভাঙলে সাধারণত কি কি বের হয়? একটা প্রোটন বের হয়, একটা ইলেকট্রন বের হয়, আর আরেকটা জিনিস বের হয়। এখন দেখেন নিউট্রন ভাঙলে একটা প্রোটন বের হচ্ছে, ইলেকট্রন বের হচ্ছে, মানে এরা অনেকটা বলা যায় যে নিউট্রনের সন্তান, যে নিউট্রনের 3 সন্তানের মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রন। কিন্তু এই সন্তানগুলো হচ্ছে কিছুটা বেয়াদব প্রকৃতির, কারণ বাবা চার্জ বিহীন কিন্তু তাদের নিজেদের চার্জ আছে, তাই যে নাম আলাদা আলাদা। কিন্তু দেখেন একটা ছেলে হয়েছে পুরোপুরি বাবার মতো, তাই তাই ধরেন যে বাবা খুশি হয়ে তার নাম রাখছে নিউট্রিনো, নামের সাথে মিল। তাইলে দুর্বল নিউক্লিয় বলের প্রভাবে নিউক্লিয়াস ভাঙে। ক্লিয়ার কথা? নিউক্লিয়াস ভাঙলে একটা ইলেকট্রন বের হয়ে চলে যায়, ইলেকট্রন বের হলে সেটাকে আমরা বলি কোন কণা? বিটা কণা। এছাড়া একটা নিউট্রিনো কণাও বের হয়। তাহলে দুর্বল নিউক্লিয় বলের প্রভাবে কোন কোন কণা বের হতে পারে? বিটা কণা, নিউক্লিয় কণা। আমার কথা কি বুঝছেন? এই যে বিটা কণা বা হচ্ছে নিউট্রিনো, এই কণাটাকে আরেকভাবে বলা হয় হচ্ছে গিয়ে বোসন কণা। কি বলা হয়? বোসন কণা। এই যে বোসন জিনিসটা কিন্তু একজনের নাম অনুসারে, একজন বাংলাদেশি বিজ্ঞানী সত্যেন বোস, ওনার নাম অনুসারে এটা দেওয়া হয়েছে। এখান থেকে বোসন কথাটাও খেয়াল রাখবেন, বিটা কথাটাও খেয়াল রাখবেন, নিউট্রিনো খেয়াল রাখবেন। এই তিনটার কিছু দেখলে আমরা বুঝবো এখানে কোন বল কাজ করে? দুর্বল নিউক্লিয়। আমরা কিভাবে বুঝলাম? কারণ এই তিনটা কিন্তু নিউট্রন ভাঙা ছাড়া এগুলা বের হওয়ার কিন্তু কোনো উপায় ছিল না। ক্লিয়ার কথা? আর নিউক্লিয়াস ভেঙে গেলে ওই ঘটনাটাকে বলে তেজস্ক্রিয়তা। কি বলে? তেজস্ক্রিয়তা। তাহলে প্রশ্ন বেশ কয়েকভাবে আসতে পারে যে হচ্ছে তেজস্ক্রিয়তার জন্য দায়ী বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী বল কোনটা? সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বলের প্রভাবে নিউক্লিয়াস ভাঙলে কোন কোন কণা বের হয়? বিটা কণা, নিউট্রিনো কণা। এদেরকে কোন ধরনের বলা হয়? বোসন টাইপ। বোঝা গেছে? আর হচ্ছে এবং এর এই যে দুর্বল নিউক্লিয় বল যেহেতু ভাঙতেছে, এরা আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী?
বিকর্ষণ ধর্মী, এবং এদেরও পাল্লা অসীম নেই, এদেরও পাল্লা হচ্ছে একটা ছোট জায়গায় ক্রিয়াশীল, 10⁻⁻16। একটা জিনিস খেয়াল রাখেন, সবল নিউক্লিয় বলের পাল্লা আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা অনেক সময় আমাদের সময় আলোচিত। এভাবে খেয়াল রাখবেন, সবল নিউক্লিয় বলের সময় নিউক্লিয়াসটা বড় সড়ো থাকে, দুর্বল নিউক্লিয় বলের সময় নিউক্লিয়াস ভাঙার কারণে নিউক্লিয়াসটা কি হয়, ছোট হয়ে যায়, তাই পাল্লাটাও আস্তে আস্তে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। বুঝছেন আমার কথা? আর এই যে এখানে যে কণিকাগুলা কেউ যদি ভুলে যান, এই যে মহাকর্ষ বলের কণা যে গ্রাভিটন, এটা ভুলতে কারো কোনো সমস্যা হবে? ভুলতে সমস্যা হবে না কোনো? বুঝতে কারো কোনো সমস্যা হবে না, তাই তো? তাইলে এই যে মহাকর্ষ বলের কণিকার নাম কি বলেন তো? গ্রাভিটন। এরপরে তড়িৎ চুম্বকীয় বলের ফোটন, এই দুটো সবাই জানেন। সবল আর দুর্বলের মধ্যে আলাবেন না, খেয়াল রাখবেন যখন কারো দুর্বল লাগে আমরা বলি কি বসেন, তাহলে দুর্বল নিউক্লিয় বলের কণার নাম কি? বোসন। বুঝা গেছে কথা? আর সবল নিউক্লিয় বলের কণার নাম কি? মেসন। খেয়াল থাকবে। আর সবল আর দুর্বলের মধ্যে কোনটাকে আমরা গ্লুয়ন বলবো? সবল গুলো, কারণ এগুলো আটকায় রাখে, গ্লু কি করে আঠার মতো আটকায় রাখে। ক্লিয়ার কথা? এরপর আরেকটা জিনিস আছে, এদের আপেক্ষিক সবলতা। আমরা জানি এদের মধ্যে সবচেয়ে সবল কোনটা? সবল নিউক্লিয় বল, নামের মধ্যে আছে। এদের হচ্ছে একটা সিরিয়াল আছে, আপনারা সবাই সিরিয়ালটা আশা করি পড়ছেন, শতধূম। এটা দিয়ে আমরা খেয়াল রাখি না? সবচেয়ে বেশি হচ্ছে সবল, আর সবচেয়ে দুর্বল হচ্ছে আবার দুর্বল না, সেটা আবার মহাকর্ষ বল। ঠিক আছে? এদের আপেক্ষিক সবলতার অনুপাত করা যায়। যেমন আমরা যদি ধরি যে মহাকর্ষ বলের সবলতা বা যে শক্তি মাত্রা ধরেন 1, তাইলে দুর্বল নিউক্লিয় বলের কত? 10⁻30। এবং যেটা তড়িৎ চুম্বকীয় বল 10⁻39, এটা 10⁻41। বা আমি যদি সবল নিউক্লিয় বলের ধরেন এটা সবলতা 1, এটা 1 কখন হয়েছে? 10⁻41 দিয়ে ভাগ করার কারণে। তার মানে বাকিগুলোর ক্ষেত্রে 10⁻41 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে কত আসবে? 10⁻2। এটা কি 10⁻41 দিয়ে ভাগ করলে কত আসবে? 10⁻11। এটাকে ভাগ করে দিলে আসবে 10⁻41। আচ্ছা, একটু আগে যে কথাটা বললাম, এটা কি কারো কাছে খুবই হচ্ছে দুর্বোধ্য লাগছে বলেন তো? আমি প্রয়োজন আবার বলতে পারি সমস্যা হইলে। তাহলে আপেক্ষিক সফলতাগুলো আমরা হচ্ছে এভাবে বের করতে পারবো না? গুড। তাহলে এখান থেকে এই বক্স থেকে আর পড়ার কিছু নাই। একটা জিনিস বাকি আছে, আমরা জানি যে মহাকর্ষ বলের কারণে ওজন মোজন এগুলো আমরা টের পাই। এরপরে সবল নিউক্লিয় বল আমাদের নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী, আর নিউক্লিয়াসের ভাঙনের জন্য দায়ী কোনটা? দুর্বল নিউক্লিয়। একটা জিনিস, তড়িৎ চুম্বকীয় বল পৃথিবীতে বাকি সব কাজকর্ম ঘটাচ্ছে। ক্লিয়ার কথা? আপনাদের বইতে এখানে মানে এখানে এই জায়গায় 3টা দেওয়া আছে, আণবিক গঠন, স্থিতিস্থাপক আর রাসায়নিক বিক্রিয়া। এগুলো আমরা অস্থির দিয়ে খেয়াল রাখতে পারি। অস্থিরের সহায়তা হচ্ছে আণবিক গঠন, এরপরে স্থিতিস্থাপক বল, রতে রাসায়নিক বিক্রিয়া। বোঝা গেছে কথা? তাহলে এই হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের কাজ। এই বক্স থেকে কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকবে? এখন বলেন তো, সবল নিউক্লিয় বলের পাল্লা বড় না দুর্বল নিউক্লিয় বলের পাল্লা বড়? সবল নিউক্লিয় বলের পাল্লাটা বড়, কারণ সেখানে নিউক্লিয়াস কি থাকে? বড়। আর বলেন হচ্ছে 10⁻15 বড় না 10⁻16 বড়? 15 বড়। গুড। আচ্ছা, আর সমস্যা হবে না। তাহলে এখান থেকে আমরা সামনের দিকে যেতে পারি। মৌলিক বল সম্পর্কে যা যা আছে সবকিছু বলছি। এখানে দেখেন, মৌলিক বল সময়ের তীব্রতার তুলনা, এটা আলোচনা হয়েছে। এখানে নিচে একটা কথা আছে, 3জন বিজ্ঞানী সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো, 3জন বিজ্ঞানী মিলে 2টা বলরে মানে একীভূত করতে পারছেন। কোন কোন 2টা বলরে একীভূত করতে পারছেন তাদের নামটা পড়বেন, দুর্বল নিউক্লিয় বল আর তড়িৎ চুম্বকীয় বল। ভরবেগ নাম শুনে বুঝতেছেন, ভরবেগ হচ্ছে কি কি দিয়ে গুণ করলে পাবো? ভরবেগ দিয়ে। এবং ভরবেগের একক কি বলেন তো? কেজি মিটার পার সেকেন্ড। এবং আপনারা সূত্র থেকে মাত্রা বের করতে পারবেন, মাত্রা মুখস্থ জিজ্ঞেস করলাম না। এবং নিউটনের গতিসূত্র, 3টা গতিসূত্র রিডিং করতে পারেন। আমরা জানি সেকেন্ড সূত্রটা কি? ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। বেশ, এখন কোনটা থেকে কি জানি দেখেন। প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি জড়তার ধর্ম, কি জানতে পারি? একদম শুরুতে বলছিলাম না? এবং এটা থেকে বলের সংজ্ঞা জানতে পারি। তাহলে প্রথম সূত্র থেকে 2টা জিনিস, জড়তা আর কি বলের সংজ্ঞা। এটাকে বলের সংজ্ঞা নির্দেশক সূত্র বলে। এরপর হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি কি জানতে পারি? আমাদের দ্বিতীয় সূত্র থেকে এত কিছু জানতে পারি, বলের অভিমুখ, বলের পরিমাণ, বলের গুণগত বৈশিষ্ট্য, মোট কথা বলের 14 গোষ্ঠী সব জানতে পারি কি দিয়া? দ্বিতীয় সূত্র দিয়ে। পরীক্ষা যদি প্রশ্ন আসে, বলের সংজ্ঞা জানতে পারি কোন সূত্র দিয়ে? প্রথম সূত্র। আর বল ব্যাপারে কিছু থাকলে সেটা কোন সূত্র? দ্বিতীয় সূত্র। বোঝা গেছে কথা? এই যে একক বল, বলের একক, বলের অমুক তমুক সব।
আমরা পরের পৃষ্ঠায় যাই। যে নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানা যায়, এখান থেকে লেখা রাখেন ভরবেগের নিত্যতা। এখানে লেখাটা উপরে উঠে গেছে না? তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে হচ্ছে ভরবেগের নিত্যতা জানতে পারি। এরপরে কিছু হচ্ছে দুধ ভাত কথাবার্তা আছে, এগুলো আলোচনা করলাম না, আমরা কিছু ম্যাথে দেখি। এই যে দেখেন বলের নিরপেক্ষ নীতি থেকে এগুলো আছে, এগুলো আপনারা সবাই জানেন। এফ সমান এম এ হইলে এখানে লিখছে যে বস্তুর ত্বরণ কিসের সমানুপাতিক? বস্তুর কি ভরের সমানুপাতিক? প্রযুক্ত বলের। এগুলো বলার দরকার নাই, আমরা পরের পৃষ্ঠায় একটা ম্যাথে যাই, এখান থেকে ম্যাথ আসছে কয়েকবার। এই যে 3, 3, 4, 5 এই ম্যাথগুলো ছোট 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 ম্যাথগুলো দেখবেন ভালো করে। দেখেন 3 নাম্বার ম্যাথ আছে, আপনারা হচ্ছে এখানে তো বইতে আনসার দাও। 980 নিউটনের ওজনের একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে? প্রথমেই একটা প্রশ্ন দেখার পর চিন্তা করবেন আপনার প্রশ্ন থেকে কি বের করতে হবে। আপনার বের করতে হবে এফ। এফ বের করার জন্য আপনার কি লাগবে? এম আর এ। এখানে ত্বরণ কত দেওয়া? 1, কিন্তু ভর দেওয়া নাই। ভরের পরিবর্তে বস্তুর কি দেওয়া? ওজন। ওজন যদি 980 নিউটন হয়, তার মানে বস্তুর ভর কত? 100। বোঝা গেছে কথা? বেশ। এরপর আরেকটা ম্যাথ আছে, দেখেন আবার সে রাইফেল। এই যে রাইফেলের গুলি 3.6 মিটার পার সেকেন্ড বেগে একটা কাঠের গুলি ভেদ করে, এবং 0.21 মিটার। বলছে বাধা দানকারী বলের মান কত? আবার চাইছে কি, মানে সিম্পলি চিন্তা করেন, এখানে চাইছে কি বাধা দানকারী বল। বাধা দানকারী বল হইলো, বল আমরা বের করব কি দিয়ে? এম এ। বাধা দানকারী বল মানে ওই বলের মাধ্যমে ত্বরণ ঘটবে না মন্দন ঘটবে? মন্দন ঘটবে। এখানে রাইফেলের গুলির ভর কত গ্রাম? 14 গ্রাম নাকি? তাহলে এম এর মান হবে কত? 14 × 10⁻³ তাই তো? আর আমাদের এখানে বের করতে হবে কি? এ। এ মানে কি বের করতে হবে? ত্বরণ। এখানে দেখেন 3.6 মিটার পার সেকেন্ড বেগে গুলিটা ভেদ করতে পারে, এবং কত মিটার পুরো ভেদ করে? 0.21 মিটার। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে রাইফেলের গুলির আদি বেগ দেওয়া আছে কত? 3.6। রাইফেলের গুলিটা ভেদ করার পর নিশ্চয়ই থেমে যায়, শেষ বেগ কত? 0, এবং সেটা হচ্ছে কতটুকু ভেদ করে? 0.21। তার মানে আমরা এখান থেকে এটা বের করতে পারবো না। এটা এখান থেকে কোন সূত্র দিয়ে বের করব? v² = a² - 2s। এখান থেকে বের করে এখানে এটা বসায় দিলেই চলে আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে অঙ্কটার টেকনিক। আর আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসছে, এবং এই সেম টাইপেরই একটা ম্যাথ, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের। আমি হচ্ছে এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ম্যাথটা দেখাই। এটা দেখানোর কারণ হচ্ছে এখানে সলিউশন করা নাই, এটা আপনারা সলিউশন করবেন। বোঝা গেছে? এখান থেকে দেখেন প্রশ্নটা, যে পিচ্ছিল বরফের উপর 1 কেজি ভরের একটা পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার 10 সেকেন্ড পর হচ্ছে সেটা থেমে যায়। ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল মানে এখানে কি হচ্ছে, এটা কি গতির দিকে না গতির বিপরীতে? বিপরীতে। তার মানে এটা একটা বাধা দানকারী বল। সেম সিস্টেমে বের করব F = কি? এম এ। এখানে যে 1 কেজি ভরের পাথর, তার মানে এম এর মান কত হবে? 1। এটা যদি বের করতে চাই, এখানে লিখছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলার, তার মানে আদি বেগ কত ছিল? 2, শেষ বেগ 0, এবং সেটা কত সময় পর থামছে? 10 সেকেন্ড। এখান থেকে এটা বের করা যাবে না? v = u - at। পারবেন না সবাই এটা? বেশ, তাহলে এই যে এই ম্যাথটা করালাম। আচ্ছা, এটা তো আপনাদের করার কথা ছিল। আচ্ছা, এরপর একটা করবেন আপনারা। এখান থেকে আর কিছু নাই, আমরা হচ্ছে 2-3 পৃষ্ঠা পরে যাই। 248 নম্বর পৃষ্ঠা, ঘাত বল। আপনারা হচ্ছে ঘাত বলের কেউ কোনো এক্সাম্পল দিতে পারেন? ওই যে ব্যাট দিয়ে বলকে খুব সজোরে আঘাত করলে, মানে খুব অল্প সময়ের জন্য খুব জোরে যে বলটা প্রযুক্ত হয়, যেমন হচ্ছে শাটলকে হচ্ছে ব্যাডমিন্টন দিয়ে আঘাত করলে যেটা হয়। তাহলে ঘাত বলের এক্সাম্পল করবেন। তাহলে ঘাত বলের সংজ্ঞা কি? যেই বল খুবই অল্প সময়ের জন্য প্রযুক্ত হয় তাকে কি বলা হয়? ঘাত বল। ঘাত বলের সাথে তুলনামূলক যে আলোচনাটা থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ঘাত বল আর বলের ঘাত। দেখেন, বলের ঘাত জিনিসটা বলা হয় বল ও সময়ের গুণফলকে কি বলে? বলের ঘাত। এবং বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। এটা কিসের সমান? ভরবেগের পরিবর্তন, মানে mv - mu। আর ঘাত বল জিনিসটা কি? জাস্ট একটা বল। যদি বলে ঘাত বলের একক কি হবে? নিউটন। এখন বলেন তো বলের ঘাতের একক কি হবে? ভরবেগের একক।
কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার কথা? এখান থেকে আমরা মাত্রা বের করতে পারবো না। এখন বলেন তো এই যে বলের ঘাত আর ঘাত বলের হচ্ছে অনুপাতটার মান কত হবে? বলের ঘাত আর ঘাত বলের অনুপাত কি? সময়। দেখেন বলের ঘাত মানে এফ ইন্টু টি, আর এই যে ঘাত বল মানে কি এফ, তাহলে এটার অনুপাত কত? টি। বোঝা গেছে কথা? আচ্ছা এখান থেকে আরেকটা গাণিতিক উদাহরণ দেখতে পারি যে 16 নিউটনের একটা বল 4 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করে। বলছে বস্তুটার বেগের পরিবর্তন আর বলের ঘাত। আমরা বস্তুটার হচ্ছে বলের ঘাত হচ্ছে আগে আগে হচ্ছে বের করে নেই। এখানে এফ ইন্টু টি, এখানে এখানে কত নিউটনের বল, এফটা কত হবে? 16, এবং এটা কত সেকেন্ড কাজ করে? 4 16 কত হবে? 64। তার মানে এখানে হচ্ছে বলের ঘাতের মান 64। আর এখানে আরেকটা প্রশ্ন চাইছে বেগের পরিবর্তন, খুব সিম্পল প্রশ্ন। আমরা এম ভি মাইনাস এম ইউ না করে এম কে কমন নিয়ে নিলে এখানে কি হবে? ভি মাইনাস ইউ। এরপরে এম কে এখানে ভাগ দিয়ে দিলে কি চলে আসবে? বেগের পরিবর্তন। এখানে দেখেন তো এম এর মান কত? 4। বেশ, তাহলে এরপরে এরপরে হচ্ছে বেশ কয়েক পৃষ্ঠা পরে যান, 254 নম্বর পৃষ্ঠা। ও আচ্ছা, মানে মোট কথা হচ্ছে 4.6.2 যে নিউটনের গতি সূত্রের ব্যবহার। এখান থেকে হেডলাইন গুলা বেশ ভালো করে পড়বেন। যেমন এই যে ঘোড়ারা যে গাড়ি চালায় ওরা সবাই কার সূত্র মেনে গাড়ি চালায়? নিউটনের সূত্র। এটার ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। নৌকার গুণ টানা, এটা নিয়ে ভেক্টরেও ডিটেইলস আলোচনা আছে না? বেশ, এগুলা খালি হচ্ছে হেডলাইন গুলো পড়বেন। অ্যাথলেটের লং জাম্প দেওয়া, বন্দুক থেকে গুলি ছোড়া, আবার সেই বন্দুকের ম্যাথ। তবে এখানে বন্দুক থেকে আসে পশ্চাৎ বেগ। আর যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা জানি বন্দুক এবং গুলি দুইটারই আদি ভরবেগ কত থাকে? 0, কারণ আদিতে কোনো বেগ থাকে না। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি? সংঘর্ষের আগে এবং পরে ভরবেগের মান কি হবে? সমান। আদি ভরবেগ 0 এবং শেষ ভরবেগ, ধরেন বন্দুকের ভর ক্যাপিটাল এম, বন্দুকের শেষ বেগ ক্যাপিটাল ভি প্লাস এম ভি ইকুয়াল টু কি? 0। আমরা আমাদের বের করতে হয় মেইনলি বন্দুকের পশ্চাৎ বেগ। তাহলে আমরা এম ভি ইকুয়াল টু কি লিখবো? মাইনাস এম ভি। তাহলে ভি ইকুয়াল টু মাইনাস এম ভি বাই এম। খালি মানগুলো বসায় দিলে ম্যাথ করতে হয়, এরকম সিম্পল ম্যাথ আসে এখানে। ক্লিয়ার কথা? এখান থেকে দুই একটা ম্যাথ দেখতে পারেন। আচ্ছা এছাড়া হচ্ছে যে পাখিরা যে আকাশে ওড়ে, ওরা সবাই নিউটনিয়ান বলবিদ্যা পড়ছে, নাহলে উঠতে পারতো না। এরপর আরেকটা আপনাদের খুবই প্রিয় টপিক, সেটা হচ্ছে রকেটের গতি। আপনার সবার প্রিয় টপিক না এটা? রকেটের গতি মোটামুটি সোজা, খুব কঠিন না। এখানে রকেটের গতি থেকে মাঝখানে একটা কথা দিছে, দেখেন যে জ্বালানি হিসেবে রকেটে কি ইউজ করা হয়? হাইড্রোজেন। আর হচ্ছে যে দহনের জন্য অক্সিজেন। এটার জন্য পরীক্ষার হলে প্যাচ লাগানো যাবে না, যাবে কি? গুড। যেমন আমরা হচ্ছে খেয়াল রাখতাম যে হচ্ছে জ্বালা পোড়া কাজকর্ম বেশ ভালোভাবে ঘটে হচ্ছে জাহান্নামে। তাহলে জাহান্নামের যাতে জ্বালানি, হাতে হাইড্রোজেন। তাহলে মানে জ্বালানি হিসেবে কি ইউজ করা হয়? হাইড্রোজেন। আমরা জানি হচ্ছে যে কোনো ধরনের দহন বিক্রিয়ায় কোন গ্যাস ইউজ করে? অক্সিজেন। এখন এই একটা রকেট চলার সময় রকেটের ত্বরণটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে? আমি হচ্ছে সূত্রটা দেখাই, এটা দিয়ে একটা ম্যাথ করায় দেই। এখান থেকে দেখেন, একটা রকেট উপরের দিকে যাওয়ার সময় আমরা জানি যে বলের ঘাত ইকুয়াল টু কি? ভরবেগের পরিবর্তন। তো একটা রকেট ধরেন যে উপরের দিকে ধাক্কা খায় এফ পরিমাণে এবং টি সময় ধাক্কা খায়, তাহলে এফ ইন্টু টি কে আমরা কি বলতে পারি? বলের ঘাত। এই বলের ঘাতটা হবে ভরবেগের পরিবর্তন। একটা রকেটের ক্ষেত্রে দেখা যায় তার বেগের পরিবর্তন ঘটে না, ঘটে কিসের পরিবর্তন? ভরের। ধরেন একটা রকেটের ভর 1000 কেজি, সে 50 কেজি জ্বালানি পুড়ায় ফেললো, তাহলে তার হচ্ছে ভরের পরিবর্তন কত হয়েছে? 50 কেজি। বুঝছেন কথা? তাহলে এখানে ভরবেগের পরিবর্তনটাকে আমরা লিখি ডেল এম ইন্টু ভি, ভরের পরিবর্তন গুণ বেগ, মানে ভরবেগের পরিবর্তন। একটু কি বুঝছেন সবাই? তাহলে এই এফটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল, টি হচ্ছে সময়, এই ডেল এমটা হচ্ছে কি? ভরের পরিবর্তন, ভিটা হচ্ছে কি? গ্যাসটা যে বের হয়ে যাচ্ছে, গ্যাসের বেগ। ক্লিয়ার কথা? এখান থেকে আমি এফ ইকুয়াল টু লিখতে পারি না যে ডেল এম বাই টি ইন্টু ভি? আপনাদের বইতে এটাকে ডেল এম বাই ডেল টি লিখছে আর কি। তাহলে এই ডেল এম বাই ডেল টিটাকে হচ্ছে কি বলা যায় বলেন তো? এখানে ডেল এমটাকে ইন্ডিকেট করে, কারো জানা আছে? ডেল এম কি পরিমাণ জ্বালানি ব্যবহৃত হচ্ছে, ডেল টি মানে সময়, তার মানে প্রতি একক সময় জ্বালানি ব্যবহারের হার। ক্লিয়ার কথা? এটাকে গ্যাসের পশ্চাৎ বেগ দিয়ে আমরা গুণ দিয়ে দিলে আমরা কি পাবো? রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল। এখন প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল ছাড়া যদি ত্বরণ যদি বের করতে বলে, ধরেন এখানে রকেটের ভরটাকে ক্যাপিটাল এম লিখলাম, যেহেতু এখানে স্মল এম ইউজ করে ফেলছি, আর রকেটের ত্বরণ হচ্ছে এ।
তাহলে আমি যদি এখানে এ যদি বের করতে হয় এমটাকে অপোজিট পাশে পাঠিয়ে দিলে হবে না? তাহলে এখানে কি লিখবো 1/m। আমার কথা কি বুঝছেন? এই সিস্টেমে আমরা রকেটের ত্বরণ বের করতে পারবো না। তাহলে এখান থেকে অনেকগুলা হচ্ছে কি এমসিকিউ করা যায়। একটা রকেটের ভর যত বেশি তার হচ্ছে ত্বরণ কি তত বেশি হবে না কম হবে? কম হবে। একটা রকেটের জ্বালানি ব্যবহারের হার যত বেশি তত হচ্ছে রকেটের ত্বরণ বেশি হবে। গ্যাসের পশ্চাৎ বেগ যত বেশি তত বেশি হবে ত্বরণ। ক্লিয়ার কথা? এখন দেখেন এখান থেকে একটা ম্যাথ আছে। এখান থেকে প্রথম ম্যাথটা দেখেন, একটা রকেট প্রতি সেকেন্ডে কি পরিমাণ জ্বালানি খরচ করে? 0.07। আচ্ছা আপনার বলেন তো এই যে এখানে 0.07 এটা হচ্ছে কার মান দেওয়া আছে এখানে? ডেল এম বাই ডেল। এরপরে বলছে এখানে নির্গত গ্যাসের বেগ কত? 100। তার মানে এই জিনিসটা কার মান দেওয়া আছে? ভি এর মান। আর রকেটের ভর দেওয়া আছে? আচ্ছা এখানে চাইছে মানে আমাদের কাছে এখানে ত্বরণ চাই নাই, চাইছে হচ্ছে কি বল। বল চাইলে তো আমাদের রকেটের ভর লাগবেই না, এভাবে বের করতে পারবো। বোঝা গেছে কথা? এই হচ্ছে রকেটের ম্যাথ। এর পরের ম্যাথটা দেখেন, রকেটের সেকেন্ড ম্যাথটা। সেকেন্ড ম্যাথটার প্রশ্ন পড়ার আগে এখানে দেখেন এই যে সূত্রতে দেখেন লিখছে আমরা জানি দিয়ে একটা সমীকরণ লিখছে, কিন্তু এই সূত্রটা আমরা কোত্থেকে জানি সেটা দেয় নাই, কারণ উপরে এই নিয়ে কোনো ধরনের আলোচনাই নেই লিটারালি। বোঝা গেছে কথা? এই জিনিসটা খুব সিম্পল। একটা রকেটের উপর যদি অভিকর্ষ বল যদি কাজ করে তাহলে আমরা কি করব? ঊর্ধ্বমুখী বলটা বের করার সময় ঊর্ধ্বমুখী বল থেকে রকেটের অভিকর্ষ বল বা ওজনটা কি করে দিব? বিয়োগ করে দিব। বা ঊর্ধ্বমুখী ত্বরণ বের করার সময় ঊর্ধ্বমুখী ত্বরণ থেকে অভিকর্ষ ত্বরণটা কি করে দিব? বিয়োগ করে দিব। বুঝছেন এটা? এখন বলেন তো আপনারা এখান থেকে সেকেন্ড ম্যাথটার হচ্ছে কোনটার মান কি হবে দেখে দেখে বলেন তো। একটা রকেট ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম 2 সেকেন্ডে ভরের কত ভাগ হারায়? 1/50। আচ্ছা এখানে বলেন তো এই যে ডেলটির মান কত হবে? 2 সেকেন্ড। ডেল এম এর মান কত হবে? ডেল এম বা ভরের পরিবর্তন 1/50 ইনটু এম, ক্যাপিটাল এম মানে রকেটের ভর। আর হচ্ছে কি কি দেওয়া আছে দেখেন তো। নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ হচ্ছে কত? 2500। এবং আমরা এখান থেকে লাস্টে অভিকর্ষ ত্বরণ কত বাদ দিয়ে দিব? 9.8। এখানে রকেটের ভর জানি না, কিন্তু এই এম কি হবে? কাটা যাবে। তাহলে এখান থেকে বাকিগুলো ক্যালকুলেট করে বের করা যাবে না? বেশ, তাহলে এই আমরা জানি এই সূত্রের দিকে মাথা ঘামানো লাগবে না, আপনি যে সূত্র শিখছেন সেই সূত্র দিয়ে করে ফেলবেন। ক্লিয়ার কথা? আচ্ছা এখান থেকে হচ্ছে কোন অংশটা বুঝেন নাই বলেন? ও মাইনাস জি দিছি কেন? এখানে দেখেন এই যে প্রথম প্রশ্নটার মধ্যে লিখছে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যাইতে পারে, মানে অভিকর্ষ বল নাই ধরে নিলাম। সেকেন্ড প্রশ্নটার ক্ষেত্রে এমন কিছু লিখছে। এখন ধরেন রকেটটার উপর গ্যাস দিয়ে আমরা ঊর্ধ্বমুখী ত্বরণ দিচ্ছি এখানে 50, কিন্তু এই রকেটটার উপর কিন্তু হচ্ছে নিচের দিকে একটা কিন্তু মন্দনও কাজ করতেছে এবং সেটার মান 9.8। তাহলে তার নিট ত্বরণটা কত হবে? 50 - 9.8। তার মানে ত্বরণ বের করার সময় সূত্র অনুসারে যা আসে তা থেকে অভিকর্ষ ত্বরণটা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। বুঝছেন আমার কথা? রকেট রিলেটেড কারো সমস্যা আছে? বেশ, এখন থেকে সবাই আশা করি রকেট চালাইতে পারবেন বা বানাইতে পারবেন। 260 নম্বর পৃষ্ঠায় যাই আমরা। ওই যে নিউটনের গতি সূত্রের সীমাবদ্ধতা, নিউটন তার সূত্রগুলোরে কারেকশন করার পরিবর্তে যে যে জিনিস নিউটনের সূত্র মানে না তাদেরকে আলাদা একটা সেক্টরে ঢেলে দিয়েছেন। এবং এটা যদিও পরবর্তীতে আইনস্টাইন এসে ওইটারে খুব বিশেষায়িত একটা রূপ দিয়েছেন আপেক্ষিকতার নীতি দিয়ে। তাইলে মূলত আপেক্ষিকতার নীতি যারা মানে, যারা আইনস্টাইনের মানে তারা হচ্ছে কারা মানে না? নিউটনের মানে না। বিএনপি আওয়ামী লীগের মতো, যে আইনস্টাইনের ফলো করে সে কারে ফলো করে না? নিউটন। যেমন কারা আইনস্টাইনের ফলো করে? যাদের বেগ অনেক বেশি, অনেক বেশি বলতে কার বেগের কাছাকাছি? আলোর বেগ। তাহলে তারা অবশ্যই নিউটনের গতি সূত্র মানবে না। এখন ধরেন যাদের বেগ একদম আলোর বেগের কাছাকাছি বা সমান হয়ে গেছে তাদের কি ত্বরণ থাকবে? অবশ্যই থাকবে না। তার হচ্ছে ত্বরণ কোত্থেকে আসবে? তার বেগ কি আর বাড়বে? বাড়বে না। বুঝা গেছে? তার মানে যাদের বেগ অনেক বেশি তাদের ক্ষেত্রে কোন সূত্র মেনে চলে? নিউটন না আইনস্টাইন? আইনস্টাইন। নিউটনেরটা মানে না। ক্লিয়ার কথা? এছাড়া কারো বেগ যদি অনেক বেশি হয়, এছাড়া খুবই ক্ষুদ্র কণা যেমন ধরেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন